গল্পের নাম ঋণ মুক্তি। গল্পটি লিখেছেন স্বর্ণদীপ রায়। ট্রেন ছাড়ার হুইসেল বাজতেই ডাক্তার সমরেশ সরকারের মনটা ভালো হয়ে গেল। উনি ভাবতেই পারেননি যে এবারে ফার্স্ট ক্লাস কুপের একমাত্র যাত্রী হিসেবে ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন। অবশ্য মাঝ রাস্তা থেকে কোনো যাত্রী উঠতেও পারে। ডাক্তারবাবু কাঁচের জানলা দিয়ে বাইরে তাকালেন। মালদা টাউনের আলো ক্রমশ দূরে সরে যাচ্ছে। গত 10 বছর ধরে প্রতি সপ্তাহে উইকেন্ডের 2 দিন উনি নিয়মিত এই শহরে আসছেন। এখানেও ওর জমাটি প্রাইভেট প্র্যাকটিস রয়েছে। ডাক্তারবাবু কলকাতার এক নামী প্রাইভেট সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। ও সহকর্মীদের অনেকের মতোই উনিও সপ্তাহে 2 দিন মফস্বলে এসে প্র্যাকটিস করেন। কাঁচা টাকার আমদানি মন্দ হয় না। ডাক্তারবাবু একজন দক্ষ চিকিৎসক। যে কোনো পেশাদারের মতোই উনিও নিজের পরিষেবার জন্য উচ্চ মূল্য ধার্য করেন। উনি চান প্রচুর অর্থ উপার্জন করতে, আর সেটা তিনি করছেনও। গুড ইভিনিং স্যার। টিটি এসেছেন। ভদ্রলোক ডাক্তারবাবুর পরিচিত। গুড ইভিনিং। ডাক্তারবাবু বললেন, কি ব্যাপার বলুন তো, এই কূপে কি আজ অন্য কারোর রিজার্ভেশন নেই? টিটি ওর হাতে ট্যাপটা চেক করে বললেন, একজনের আছে দেখতে পাচ্ছি। কোত্থেকে উঠবেন? রামপুরহাট। উত্তরটা শুনে ডাক্তারবাবু কিছুটা স্বস্তি পেলেন। রামপুরহাটে ট্রেন ঢোকে শেষ রাতে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের উনিই একলা রাজা। টিটি চলে যাওয়ার পরে ডাক্তারবাবু কূপটা ভালো করে লক্ষ্য করলেন। এই কূপটাতে উনি আগেও ট্রাভেল করেছেন, তবে এভাবে ফাঁকা কূপে ভ্রমণের অভিজ্ঞতা এই প্রথম। 10টা বাজল, সঙ্গে খাবারের প্যাকেট আছে। কিন্তু ডাক্তারবাবুর এত তাড়াতাড়ি ডিনারের অভ্যাস নেই। উনি হাতের খবরের কাগজটায় মনোনিবেশ করলেন। দেখতে দেখতে 11টা বেজে গেল। ডাক্তারবাবু একটা হাই তুললেন। ঘুম পাচ্ছে, এবার ডিনার সেরে নিয়ে শুয়ে পড়লেই হয়। ডাক্তারবাবু স্যানিটাইজার ঢেলে 2 হাত জীবাণুমুক্ত করে নিলেন। তারপর খাবারের প্যাকেটটা খুলে খেতে শুরু করলেন। চিকেন চাপ আর রুটি। খাওয়া শেষ করে ডাক্তারবাবু অনুভব করলেন যে একবার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। উনি কূপের দরজাটা সামান্য খুলে নিজের মাথাটা বাইরে বের করলেন। বাইরে সংকীর্ণ করিডোরটা ধুধু ফাঁকা। ট্রেনের একঘেয়ে শব্দ ছাড়া অন্য কোনো শব্দই কানে আসছে না। মনে হয় অন্যান্য কূপের যাত্রীরা এর মধ্যেই শুয়ে পড়েছেন। ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসে কূপের দরজাটা টেনে বন্ধ করে দিলেন। এটাই ভালো। বাইরে থেকে দেখে ভেতরে যে লোক নেই সেটা চট করে বোঝা যাবে না। ওয়াশরুমের বাইরে ছোট বেসিনটাতে হাত মুখ ধুয়ে ব্রাশ করে তারপর ওয়াশরুমের কাজ সেরে যখন ডাক্তারবাবু আবার নিজের কূপে ফিরলেন, ততক্ষণে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। কিন্তু ভেতরে ঢুকে উনি চমকে উঠলেন। কামরাতে নতুন একজনের আবির্ভাব ঘটেছে। ডাক্তারবাবু সবিস্ময়ে লক্ষ্য করলেন যে ওর উল্টো দিকে লোয়ার বার্থে বসে রয়েছেন একজন গেরুয়াধারী সন্ন্যাসী। নমস্কার। কামরার প্রবেশপথে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকা ডাক্তারবাবুর উদ্দেশ্যে সন্ন্যাসী বলে উঠলেন। ডাক্তারবাবু নিজেকে সামলে নিয়ে সন্ন্যাসীকে প্রতি নমস্কার জানালেন। তারপর কামরার দরজাটা বন্ধ করে নিজের বার্থে এসে বসলেন। সন্ন্যাসী ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বললেন, প্র্যাকটিস সেরে ফিরছেন বুঝি? অর্থাৎ লোকটা ওকে চেনেন। এটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। চিকিৎসক হিসেবে ডাক্তার সমরেশ সরকারের খ্যাতি এখন সমগ্র মালদা জেলাতেই ছড়িয়ে পড়েছে। সবখানেই ওর পেশেন্ট। হয়তো এই সন্ন্যাসীও তাদেরই একজন, আর তাই হয়তো লোকটাকে ডাক্তারবাবু চেনা চেনা লাগছে। ডাক্তারবাবু সন্ন্যাসীকে ভালো করে লক্ষ্য করলেন। মুন্ডিত মস্তক, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, চোখে কালো ও চওড়া ফ্রেমে চশমা। পোশাক বলতে গেরুয়া রঙের পাঞ্জাবি, ধুতি আর কাঁধে ওই রঙেরই একটা চাদর। পায়ে সাদামাটা চপ্পল। চেহারার মধ্যে বেশ একটা সৌম্য ব্যক্তিত্বের ছাপ। হাব ভাব এবং কথাবার্তার ভঙ্গিতে শিক্ষিত ভদ্রলোক বলেই মনে হয়। আপনি কি আমায় চেনেন? ডাক্তার সরকার কৌতূহলী স্বরে প্রশ্ন করলেন। ডাক্তার সমরেশ সরকারকে মালদা ডিস্ট্রিক্টে কে না চেনে? ডাক্তারবাবু একটা আত্মপ্রসাদের হাসি হাসলেন। তারপর বললেন, আপনার পরিচয়টা? সন্ন্যাসী হাত জোর করে বিনীতভাবে বললেন, আমিও চিকিৎসক, তবে খুবই সাধারণ। গরিব গুরব মানুষদের চিকিৎসা করে থাকি। সন্ন্যাসী ডাক্তার? ডাক্তারবাবু চমকে উঠলেন। এর কথা তো উনি শুনেছেন। জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে গরিব মানুষদের চিকিৎসা করে বেড়ান। সন্ন্যাসী কিন্তু আসলে একজন বিলেত ফেরত ডাক্তার। বহু নামী হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন।
কলকাতায় ওর নিজের খুব বড় প্রাইভেট প্র্যাকটিসও ছিল, কিন্তু তারপরে কোনো অজ্ঞাত কারণে ভদ্রলোক সব ছেড়ে ছুড়ে হঠাৎ সন্ন্যাসী হয়ে যান, আর এখন গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করে বেড়ান। হোয়াট আ ওয়েস্ট অফ ট্যালেন্ট! এই লোক চাইলে এতদিনে কোনো বড় হসপিটালের ডিপার্টমেন্টাল হেড হয়ে বসতে পারত, আর প্রাইভেট প্র্যাকটিস থেকেও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারত। তার বদলে এখন কি করছে? মহারাজ, ডাক্তারবাবু বললেন, আমিও আপনার কথা অনেক শুনেছি। আপনি তো খুবই ভালো কাজ করছেন, কিন্তু কিন্তু আপনি তো একজন হাইলি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপেরিয়েন্সড ডক্টর। আপনার কি মনে হয় না যে ইয়োর প্রেজেন্ট জব ইজ আ টোটাল ওয়েস্টেজ অফ ইয়োর লাইফ? ডাক্তারবাবুর কথা শুনে সন্ন্যাসী মৃদু হেসে বললেন, আর আমি যদি বলি যে আমার নয়, বরং আপনার জীবনটাই একটা ওয়েস্টেজ, তাহলে? লোকটা বলে কি? তিনি ডাক্তার সমরেশ সরকার, কলকাতার অন্যতম সেরা হসপিটালের সঙ্গে যুক্ত। এছাড়াও শহরে ও জেলায় ওর ব্যাপক প্রাইভেট প্র্যাকটিস রয়েছে, দৈনিক উপার্জন লক্ষ টাকার উপর। আর লোকটা বলে কিনা ওর লাইফ একটা ওয়েস্টেজ? আপনি কেবলমাত্র তাদেরই চিকিৎসা করেন, সন্ন্যাসী বললেন, যারা আপনার পরিষেবা টাকা দিয়ে কিনতে পারে। এরা সমাজের একটা ক্ষুদ্র অংশ, কিন্তু একটা বৃহত্তর অংশকেই আপনি নিজের পরিষেবা থেকে বঞ্চিত রাখেন। এতে ব্যক্তিগতভাবে আপনার হাতে প্রচুর সম্পদ আসে ঠিকই, কিন্তু চিকিৎসক, নাগরিক এবং সর্বোপরি মানুষ হিসেবে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যায়। লোকটা বলে কি? ডাক্তারবাবু সন্ন্যাসীকে খুব কড়া একটা জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই একটা কাণ্ড ঘটল। সন্ন্যাসী অন্যমনস্কভাবে নিজের চশমাটা খুলে ওর কাঁধের চাদরে মুছতে লাগলেন। সন্ন্যাসীর চশমাবিহীন চেহারায় চোখ পড়তেই ডাক্তারবাবুর মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো, অনির্বাণ। সন্ন্যাসীর মুখমণ্ডলে এবার একটা প্রসন্ন ভাব ফুটে উঠল। যাক, চিনতে পেরেছিস তাহলে, উনি বললেন। ডাক্তার সমরেশ সরকার বিস্মিত দৃষ্টিতে সন্ন্যাসীর দিকে চেয়ে রইলেন। অনির্বাণ ছিল মেডিকেল কলেজে সমরেশের সহপাঠী এবং বেস্ট ফ্রেন্ড। ডাক্তারি পড়ার মাঝেই সমরেশের জীবনে একসময় দেখা দেয় অর্থনৈতিক অনিশ্চয়তা। সমরেশের বাবা যে কোম্পানিতে চাকরি করতেন সেটা হঠাৎই বন্ধ হয়ে যায়, ফলে তাঁর পক্ষে সমরেশের পড়াশোনার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেই বিপদের সময় অনির্বাণ সত্যিকারের বন্ধুর মতো সমরেশের পাশে দাঁড়ায়। ধনী ব্যবসায়ী পিতার একমাত্র সন্তান হওয়ার সুবাদে অনির্বাণের টাকার কোনো অভাব ছিল না। তবে টাকা তো অনেকেরই থাকে, কিন্তু গরিব বন্ধুকে সাহায্য করার জন্য সেই টাকা খরচ করতে পারে কতজন? সমরেশের সৌভাগ্য যে অনির্বাণ ছিল সেই বিরল প্রজাতিরই অন্যতম। তার সাহায্য না পেলে সমরেশের পক্ষে ডাক্তারি পাশ করা সম্ভব ছিল না। সমরেশ অনেকবার ভেবেছে যে অনির্বাণের বন্ধুত্বে ঋণ শোধ করতে না পারলেও তার টাকা সে শোধ করে দেবে, কিন্তু সমরেশ ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই অনির্বাণ হায়ার স্টাডিজের জন্য বিদেশে চলে যায়। ফলে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আজ এতদিন পরে এই চলন্ত ট্রেনের মধ্যে দুই বন্ধু আবার পরস্পরের মুখোমুখি হয়েছে। তুই সন্ন্যাসী কিভাবে? চশমাটা আবার চোখে পড়ে নিল অনির্বাণ। তারপর বলল, সে অনেক কথা, ওসব এখন থাক, বরং তোর খবর বল শুনি। অবশ্য তোর সব খবরই আমি রাখি। স্বনামধন্য ডাক্তার সমরেশ সরকারই যে আমার কলেজের বন্ধু সমু, সেটা আমি অনেক আগেই জেনেছি। তাহলে যোগাযোগ করিসনি কেন? সমরেশ বলল, আমিও তোর কথা অনেক শুনেছি, মানে মালদার বিলেত ফেরত সন্ন্যাসী ডাক্তারের কথা, কিন্তু সেই ডাক্তারই যে আমার কলেজের বন্ধু অনি, সেটা কল্পনাও করতে পারিনি। স্বাভাবিক, অনির্বাণ বলল, তোর কাছে কল্পনার পিছনে নষ্ট করার সময় কোথায়? তোর সময়ের যে অনেক দাম। বন্ধুর কথার অন্তর্নিহিত শ্লেষটা ডাক্তারবাবুর মনে তীরের মতো বিঁধল, কিন্তু উনি ওই কথার কোনো জবাব দিতে পারলেন না। কি করে পারবেন? উনি তো অনির্বাণের কাছে ঋণী। দেখ অনি, সমরেশ কিছুটা গম্ভীর স্বরে বলল, তোর কথা আমি কখনো ভুলিনি। আমার উপর তোর যে ঋণ, সেটা এবার শোধ করতে চাস, তাই তো? সমরেশের কথার মাঝখানে অনির্বাণ বলে উঠল, হ্যাঁ তাই। কথাটা সমরেশের নিজের কানে একটু রূঢ় শোনালেও সে সেটাকে বিশেষ আমল দিল না। স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলাই ভালো। জানি, অনির্বাণ বলল, আর সেই জন্যই আজ তোর কাছে এসেছি।
মানে? সমরেশের প্রশ্নের উত্তর না দিয়ে অনির্বাণ তাকে একটা পাল্টা প্রশ্ন করল। তুই কিভাবে ঋণ শোধ করবি বলে ভাবছিস? দেখ অনি, সমরেশ কিছুটা নরম স্বরে বলল, আমার দুঃসময়ে তুই যেভাবে পাশে দাঁড়িয়েছিলি সেই ঋণ তো শোধ হবার নয়, কিন্তু যে টাকাটা তুই দিয়েছিলি আমি কেবল সেটাই সুদ সমেত ফেরত দিতে চাইছি। ওই টাকা আমি নিতে পারবো না, অনির্বাণ বলল। আমি তো আর ওটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখিনি, তাই রিটার্নও নিতে পারবো না। সমরেশ এই কথায় তীব্র আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অনির্বাণ বলল, তবে তুই যদি সত্যি ঋণ শোধ করতে চাস তাহলে তার উপায় আছে। কী রকম? আমি যে কাজটা করছি সম্ভব হলে তুই সেটাতেই আমায় সাহায্য কর, তাহলে আমার কাছে তোর সব ঋণ সুদে আসলে শোধ হয়ে যাবে। আর শুধু আমার ঋণই নয়, এই দেশের কাছে, সমাজের কাছে, নাগরিক হিসেবে, ডাক্তার হিসেবে তোর যে ঋণ আছে সেটাও শোধ হয়ে যাবে। সমরেশ বলল, এটা তুই কি বলছিস অনি? এটা কখনো সম্ভব? আমার এই বিজি শিডিউল সামলে। সমরেশের কথা শেষ হওয়ার আগেই অনির্বাণ উঠে পড়ল। তুই ঠিকই বলেছিস, ও বলল, তোর আর আমার জগৎটা এখন সম্পূর্ণই আলাদা। আমাদের চিন্তাভাবনা যে মিলবে না সেটা তো স্বাভাবিক। আসলে তুই আন্তরিকভাবে ঋণ শোধ করতে চেয়েছিলি বলেই আমায় আসতে হলো। যাকগে, আমি চলি। চলি মানে? কোথায় যাবি? প্রশ্নটা করেই সমরেশ নিজের বোকামোটা বুঝল। ট্রেন একটা স্টেশনে ঢুকছে, অনির্বাণ নিশ্চয়ই এখানে নামবে। চলি রে সমু, অনির্বাণ বলল, আর হয়তো দেখা হবে না। এই বলে সমরেশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ও দরজা খুলে কূপ থেকে বেরিয়ে গেল। আরে আরে শোন, বলতে বলতে সমরেশও দরজা দিয়ে বাইরের করিডরের দিকে বেরিয়ে এলো। কিন্তু অবাক কাণ্ড, করিডরে অনির্বাণের কোনো চিহ্ন নেই। এত দ্রুত করিডর পেরিয়ে বাইরে চলে যাওয়া তো সম্ভব নয়। করিডরের মুখের কাছে পাহারায় থাকা পুলিশদের সঙ্গে কথা বলে ডাক্তারবাবু আরও অবাক হলেন। ওরা নাকি কোনো সন্ন্যাসীকে ঢুকতে অথবা বেরোতে দেখেনি। এটা কিভাবে সম্ভব? তখনকার মতো ডাক্তারবাবু ওই রহস্যের কোনো কিনারা করতে পারেননি। সেটা পেরেছিলেন কয়েকদিন পরে। মালদায় ওর পরিচিত লোকজনের কাছে খোঁজ নিয়ে উনি দুটো তথ্য জেনেছিলেন। এক, সেখানকার জনপ্রিয় সন্ন্যাসী ডাক্তার মানুষজনের কাছে পরিচিত ছিলেন অনির্বাণ মহারাজ নামে। আর দুই, কিছুকাল আগে কোভিড আক্রান্ত হয়ে ওর দেহাবসান হয়। অর্থাৎ সমরেশকে ঋণ মুক্তির উপায় বলে দিতে অনির্বাণ ফিরে এসেছিলেন চিরনির্বাণের জগৎ থেকে। সমরেশের মতো এমন বন্ধু ভাগ্য কজনের হয়? ডাক্তার সমরেশ সরকার এখনও প্রতি উইকেন্ডে মালদায় যান, তবে এখন আর উনি চেম্বার করেন না। গ্রামে গ্রামে ঘুরে গরিব মানুষের চিকিৎসা করে বেড়ান। অনির্বাণের দেখানো পথে এভাবেই উনি বাকি জীবন ধরে ঋণমুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।